সূর্যোদয়। ভোর বলতে বোঝায় দিনের একটি অংশবিশেষ যখন সূর্য উঠতে শুরু করে। ভোরবেলায় সূর্যের উদয়ের সময়ে পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়ে। তবে এ সময় সূর্য দিগন্তের নিচে অবস্থান করে। ভোর এবং সূর্যোদয় এক ব্যাপার নয়। সূর্যোদয় হল যখন সূর্যের একাংশ দিগন্তের উপরে চলে আসে এবং তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে। ভোরবেলা সূর্য দেখা না গেলেও সূর্যের অবস্থান কোনো দিকে তা বোঝা যায়। মিহান ফোন কানে নিয়ে কারো নিঃশ্বাসের প্রতিধ্বনি শুনছে আর নিজের কেবিনের সামনের বারান্দায় দাঁড়িয়ে ভোরের আকাশে সূর্যোদয় দেখছে। মিহানের আজ একটা কবিতা খুব মনে পড়ছে। রাত শেষে আসবে ভোর, নতুন বার্তা নিয়ে, নতুন ভোরের দীপ্তি মাখে। স্বপ্ন নাও গুছিয়ে, দিতে হবে পারি তোমায়। ক্ষীণ বন্ধুর পথ, সাহস নিয়ে চলতে হবে। স্থির করো মতো, পদে পদে আসবে বাধা। পথে বারংবার, তারই মাঝে কাটবে তোমার সহস্র আধার। পারবে তুমি সেই প্রত্যাশায়, মনের দুয়ার খোল। লক্ষ্যে পৌঁছে জয়ধ্বনির মালা গলায় তোলো। নতুন ভোর। মোহাম্মদ রিমন আহমেদ। এইসব ভেবে মিহান আনমনে হেসে ফেলে। কাল রাতে এমার্জেন্সি পড়ে যাওয়ার কারণে মিহানকে রাত 12টার সময় হসপিটালে আসতে হয়। কাল রাত থেকে মিহান হসপিটালে। ঘুমে বিভোর মীরা। ঘুমের মধ্যেও ঠোঁটে হাসির রেখা ফুটে উঠেছে, কিন্তু হাসিটা মুখে বেশিক্ষণ স্থায়ী থাকল না। পর্দা ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদ মীরার মুখে পড়ছে। মীরা বিরক্ত হয়ে চাদর মুড়ি দিয়ে রোদ আটকানোর চেষ্টা করছে। আর ঘুমিয়ে থাকতে না পেরে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ে। সময় কত হলো দেখতে মীরা ফোন হাতে নিয়ে হতবাক হয়ে যায়। হবে না কেন? অপরিচিত নাম্বারের ফোন রিসিভ করা। রিসিভের টাইম দেখে মীরা আবারও হতবাকের শীর্ষে পৌঁছে যায়। 4 ঘন্টা বেশি সময় ধরে ফোন রিসিভ করা। 4 ঘন্টা? কমতো সময় না। রাত 2টোর সময়ের কথা। ও তো রাতে কে ওকে ফোনই বা দিবে? মীরা ধীরে ফোনটা কানের কাছে নিয়ে ছোট করে বলে, হ্যালো। ওপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মীরা এবার একটু গলা পরিষ্কার করে বলে, হ্যালো কে? শুনতে পাচ্ছেন? শোনার জন্য তো রাত 2টোর সময় ফোন দিয়েছিলাম। পুরুষ কণ্ঠ। কে হতে পারে? মীরা চুপ হয়ে ভাবতে থাকে। কি হলো চুপ হয়ে গেলে যে? মীরা শান্ত গলায় বলে, কে আপনি? মনে করে দেখো কে আমি। তোমার মনের গহীনে লুকিয়ে আছি আমি। মীরা কিছুক্ষণ চুপ থেকে হাতের কাছে থাকা টেডিটা জড়িয়ে ধরে বলে, ভিতুরাম। মিহান শব্দ করে হেসে বলে, এই না হলে মনের মিল। মীরা হাতের নখ খুঁটতে খুঁটতে বলে, ও তো রাতে ফোন দিয়েছিলি কেন? আর এতক্ষণ ফোন রিসিভ করেছিলি বা কেন? মিহান খোলা আকাশের দিকে তাকিয়ে বলে, কাল রাতে এমার্জেন্সি পড়ে গেছিল। কাল সারা রাত হসপিটালে ছিলাম, ইভেন এখনো আছি। পেশেন্ট দেখে কেবিনে এসে তোমার কথা মনে পড়ছিল তাই ফোন দিয়েছিলাম, আর তুমি কি না কি বলে ফোন না কেটে ঘুমিয়ে পড়লে আমাকে বিরহের মধ্যে রেখে। মিহানের কথা শুনে মীরার চোখ বড় বড় হয়ে যায়। ওর মনে করার চেষ্টা করে কাল রাতের কথা। রাতে মিহানের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল মনে নেই। ওর মাঝে রাতে একটা ফোন এসেছিল। মীরা রিসিভ করে শুধু এইটুকু বলেছিল পরে কথা বলবো, গুড নাইট। এরপর আর কিছু মনে নেই মীরার। সব মনে পড়লে মীরা নিজের মাথায় নিজে একটা থাপ্পড় দিয়ে বিড়বিড় করে বলে, গাধি একটা।
মীরা চোখ বন্ধ করে ছোট একটা নিঃশ্বাস ফেলে বলে, তো তুই সারারাত ফোন রিসিভ করে বসেছিলি কেন? কাটলেই তো পারতি। মিহান নিজের কেবিনে এসে নিজের চেয়ারে বসে বলে, ভালো লাগছিল তাই কাটিনি। মীরা কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, সারারাত ফোন কানের কাছে নিয়ে বসেছিল? উহু। তাহলে? 2-3 বার পেশেন্ট দেখতে যেতে হয়েছে, তখন ফোন হোল্ড করে গেছি। তাছাড়া সারারাত তোমার নিঃশ্বাসের শব্দ শুনেছি। মিহানের কথা শুনে মীরার ঠোঁটে আপনা আপনি হাসির রেখা ফুটে ওঠে। নিজেকে সামলে বলে, ওহ, আর কিছু বলবি? মিহান মীরার কথা শুনে চুপ থাকে। মীরা কি কথা বলার কথা বলছে ভাবতে থাকে। ভেবে নিজের ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে বলে, তাকিয়ে দেখো পূব আকাশে সূর্য মামা হাসে। সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ঘাসে ঘাসে। দরজা খোল, সকাল হলো, ফুরিয়ে গেছে রাত। তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি জানাতে তোমায় সুপ্রভাত। মীরা হালকা হাসে। মিহান তার মনের কথা বুঝতে পেরেছে ভেবে, গুড মর্নিং। তা সকাল সকাল কবি কবি ভাব কেন? মিহান নিঃশ্বাস নিয়ে বলে, কি করব বলো? সকালের প্রকৃতি আমাকে কবি বানিয়ে দেয়। মিহানের কথা শুনে মীরা মুচকি হাসে। মিহান তা উপলব্ধি করে বলে, অনেক হয়েছে হাসাহাসি, এবার ফ্রেশ হয়ে নেও। শুনো, আমি চেয়েছিলাম তোমাকে নিজে ভার্সিটিতে পৌঁছে দেব, কিন্তু কি করব, কাজের চাপ পড়ছে। তুমি কিন্তু চিন্তা করো না, আমি নিজে গিয়ে তোমাকে ভার্সিটি থেকে নিয়ে আসব। তুমি এখন নীলার সাথে চলে যায়। মীরা আসতে করে বলে, ঠিক আছে। আচ্ছা আমি রাখি, পেশেন্ট দেখতে যেতে হবে। হুম। মিহান ফোন রেখে স্ক্রিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আই লাভ ইউ মীরা, আই লাভ ইউ সো মাচ মীরা। জানপাখি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জানপাখি। মীরা একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে হাঁটু গেড়ে বসে আছে রিসাব, হাতে একটা গোলাপ ফুল। কিছুক্ষণ আগে মীরা, নীলা, প্রেম আর প্রিয়া ভার্সিটিতে ঢুকতে না ঢুকতেই রিসাব এসে মীরার সামনে হাঁটু গেড়ে বসে মীরাকে প্রপোজ করে বসে। মীরা বিরক্তির চোখে রিসাবের দিকে তাকিয়ে বলে, দেখো আমি এখানে কোনো ঝামেলা চাই না, সুতরাং তুমি এখন আসতে পারো। প্রিয়ারা মীরার দিকে হাঁ করে তাকিয়ে আছে। লন্ডন হলে মীরা এতক্ষণে এই ছেলের হাত পা ভেঙে দিত, আর এখানে ঠান্ডা মাথায় কথা বলছে। আশেপাশে ছোট খাটো একটা ভিড় হয়ে গেছে ওদের ঘিরে। নীলার ফ্রেন্ডরা চলে এসেছে এখানে। রিসাব আবার মীরার দিকে তাকিয়ে বলে, মীরা, আমি তোমাকে প্রথম দেখে সত্যি ভালোবেসে ফেলেছি। হয়তো এর আগে আমি অনেক মেয়ের সাথে টাইম পাস করছি, কিন্তু কাল তোমাকে দেখে আমার ভিতরে যে ফিলিং এসেছে এমনটা এর আগে কখনো হয়নি। সারারাত শুধু তোমার কথা ভেবেছি। আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে বলছি না, তোমাকে আমি আমার বউ বানাবো। মাঝখানে দিয়ে নীলা বলে উঠে, রিসাব, সব জিনিস নিয়ে মজা ভালো নয়। তুই জানিস ওকে? ও খান বাড়ির মেয়ে, নিলয় খানের একমাত্র মেয়ে। মামা জানতে পারলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবে। রিসাব দাঁড়িয়ে বলে, নীলা, আমি এবার মজা করছি না, সত্যি বলছি। সত্যি ভালোবেসে ফেলেছি মীরাকে। মীরা রেগে গিয়ে বলে, ভালো কথা বলছি, কানে যায় না। ঝামেলা করতে চাই না বলে, না হলে দেখিয়ে দিতাম আমাকে প্রপোজ করার ফল। মীরা রেগে ওখান থেকে চলে যায়। মীরার পিছন পিছন নীলারা চলে আসে।
মীরা গাছের নিচে বসে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। একে একে সবাই এসে মীরার পাশে বসে। প্রেম আর প্রিয়া মীরার দিকে তাকিয়ে আছে। মীরা নিজেকে শান্ত করে নীলাদের দিকে তাকিয়ে বলে, আপু তোমরা ক্লাসে চলে যাও, এদিকে কোনো সমস্যা হলে আমি সামলে নেব। আচ্ছা, তোরা তো প্রিন্সিপালের রুমে যাবি তাই না? হ্যাঁ, ওদের জন্য যেতে হবে। আচ্ছা, সাবধানে থাকবি, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস। নীলারা চলে গেলে প্রেম মীরার দিকে তাকিয়ে বলে, আজ তুই ওকে মারলি না কেন? মীরা কিঞ্চিত কপাল ভাঁজ করে বলে, আজ সকালে থেকে মনটা ভালো আছে তাই। আচ্ছা চল প্রিন্সিপালের রুমে। চল। মীরা ওদের নিয়ে প্রিন্সিপালের রুমের দিকে হাঁটা শুরু করে। মীরার পাপা তার কেবিনে বসে আছে, খুব চিন্তিত কোনো কারণে। সামনে থাকা ফাইলটা বারবার দেখছে। এর মধ্যে ম্যানেজার এসে হাজির হয় তার কেবিনে। ফাইলটা রেখে ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, কাল বিকেলে লন্ডন যাবার ফ্লাইটের 2টো টিকিট কেটে ফেলুন। ম্যানেজার মাথা নিচু করে বলে, ঠিক আছে স্যার। শুনুন, আমি এখানে না থাকাকালীন মীরা মানে আমার মেয়ে অফিস সামলে নিয়ে। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আপনি এবার আসুন। ম্যানেজার মাথা নেড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। মীরার পাপা ফোন হাতে নিয়ে মীরার মাম্মার নাম্বার কল করে। মীরার মাম্মা ফোন রিসিভ করে বলে, হ্যাঁ নিলয় বলো, কি করছো এখন? কিছু না, রুমে বসে আছি। আচ্ছা শোনো, তোমার আর আমার জামা কাপড় প্যাক করে নেও। লন্ডনের অফিসে ঝামেলা হয়েছে, আমাকে যেতে হবে। মীরা যাবে না আমাদের সাথে? না, মীরা যাবে না, ও এখানে থাক। নিতু উত্তেজিত হয়ে বলে, আমি ওকে ছাড়া থাকব কি করে? শান্ত হও তুমি, আগে আমার কথা শোনো। মিহানকে তো আমি 3 মাস সময় দিয়েছি। এখন যদি মীরাকে আমরা সাথে করে লন্ডন নিয়ে যাই তাহলে কিভাবে হবে? বোঝার চেষ্টা করো। মীরা যদি মিহানকে মেনে নেয় তাহলে আমরাও এদেশে একবারে থেকে যাব। মীরার মাম্মা মন খারাপ করে বলে, ঠিক আছে, আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আচ্ছা এখন রাখি, একটা মিটিং আছে এখন। হুম। মীরার পাপা ফোন কেটে আবার ফাইল দেখতে শুরু করে। মিহানের মাঝে মধ্যে ইচ্ছে হয় ডাক্তারি ছেড়ে দিয়ে ওর পাপার বিজনেস জয়েন্ট করতে। ঠিকমতো পরিবারের লোকজনকে সময় দেওয়া যায় না, যে কোনো মুহূর্তে এমার্জেন্সি পড়ে যায়। কিন্তু কোথাও একটা ভালো লাগা কাজ করে এই পেশার মধ্যে। এসব কিছু নিয়ে ভাবতে ভাবতে মিহান নিজের কেবিন থেকে বের হয়। এর মধ্যে মিহানের ফোন বেজে উঠলে মিহান না দেখে ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে? তোর শালা। মিহান ফোনের স্ক্রিনে তাকিয়ে নামটা দেখে খানিকটা হেসে বলে, আমার বউ মীরা। আমার জানা মতে মীরার আর কোনো ভাই বোন নেই, কিছু কাজিন আছে অবশ্য। মজা করছি আমার সাথে? থাক ওসব কথা, এখন বল কোথায় আছিস তুই? মিহান ভ্রু কুঁচকে বলে, কেন, কি হয়েছে? মুনতাহা আমার সাথে রাগ করে কাল বাবার বাড়ি চলে গেছে। মিহান এবার শব্দ করে হেসে বলে, আবার কি করছিস তুই মুনতাহার সাথে? কিছু করিনি। সত্যি করে বল। কিছুদিন যাবৎ মুনতাহাকে ঠিকমতো সময় দিতে পারিনি কাজের চাপে। কাল বিকেলে ওকে ঘুরতে নিয়ে যাবার কথা ছিল কিন্তু কাজের চাপে সেটাও ভুলে গেছি, তাই রাগ করে চলে গেছে। মীরা হেসে বলে, এখন কি করবি?
তুই একটা বুদ্ধি দে না ভাই। আচ্ছা শোন, মুনতাহা যেসব কিছু পছন্দ করে যেমন ফুসকা, চকলেট, এইসব কিনে সাথে কিছু ওর পছন্দের ফুল ওর কাছে যাবি। ওগুলো ওর হাতে দিয়ে যতক্ষণ না তোকে মাফ করবে ওর সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবি। ভাই ও তো এখন ভার্সিটিতে। তাহলে আর কি, চলে যা ওখানে। ওখানে তো ওর ফ্রেন্ডরা থাকবে। এছাড়া আর কোনো উপায় নেই? আছে। কি উপায়? মিহান এতক্ষণ হাঁটতে হাঁটতে গাড়ির পাশে চলে এসেছে। দরজা খুলে গাড়িতে বসে বলে, দেবদাস হয়ে যা। কি দেবদাস? আমার অত সুন্দর বউ থাকতে কি দেবদাস? কখনো না। আচ্ছা তুই যা বললি এতে কাজ হবে তো? তোর কি মনে হয় আমি কখনো তোকে ভুল পরামর্শ দিয়েছি? ঠিক তা না ভাই। এবার ও খুব রেগে আছে, তাই ভয় করছে। মিহান হেসে বলে, আরে বেটা স্বাধীন, কিছু হবে না, যা। আমি আছি তো নাকি? আচ্ছা ভাই, তাহলে আমি এখনই যাই ওর কাছে। তুইও তোর বউয়ের কাছে যা, আমিও আমার বউয়ের কাছে যাই। মিহান হেসে ফোন কেটে দেয়। মিহানের খুব কাছের বন্ধু স্বাধীন চৌধুরী, পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার স্ত্রী সিদরাতুল মুনতাহা খান, অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। ওদের বিয়ে পারিবারিকভাবে দেখে শুনে হয়েছিল, কিন্তু বিয়ের পর ভালোবাসার কমতি রাখেনি দুজনে। যতই ঝগড়া করুক না কেন দুজনে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এসব ভেবে আনমনে হেসে ফেলে মিহান। মীরারা ক্লাস শেষ করে মাঠ এক কোণে এসে দাঁড়িয়ে গল্প করছে। প্রেম আর প্রিয়া মীরার সাথে দাঁড়িয়ে আছে। নীলা এখনো ওদের কাছে আসেনি। মীরা বারবার গেটের দিকে তাকাচ্ছে। প্রিয়া বুঝতে পেরে বলে, কি হলো? কি দেখছিস ওদিকে? মীরা গেটের দিকে তাকিয়ে বলে, ভিতুরামের আসার কথা কিন্তু এখনো আসছে না কেন তাই ভাবছি। প্রেম ওদের দিকে তাকিয়ে বলে, ভাইয়া মনে হয় কাজে আটকে পড়েছে। এসে পড়বে, চিন্তা করিস না। মীরা গেটের থেকে চোখ সরিয়ে বলে, হুম। ওদের কথার মাঝে রিসাব এসে আবার মীরাকে প্রপোজ করে। রিসাবের দলের ছেলেমেয়েরা ওর পিছনে দাঁড়িয়ে আছে। মীরা একে তো মিহানের জন্য চিন্তা করছে, তার উপরে রিসাব নামের উটকো ঝামেলা। মীরা এবার আর কন্ট্রোল করতে না পেরে রিসাবকে মারতে শুরু করে। প্রেম আর প্রিয়া বসে বসে মজা দেখছে। ভার্সিটির অনেকে মীরার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মুখে রুমাল বাঁধতে বাঁধতে ভার্সিটিতে গেট দিয়ে ঢুকছে মিহান। একটু সামনে এগলে ভিড় চোখে পড়ে মিহানের। পাশ দিয়ে যাওয়ার সময় একটা ছেলেকে মিহান জিজ্ঞাসা করে, আচ্ছা ভাইয়া, ওই জায়গায় এত ভিড় কেন? আর বলবেন না ভাইয়া, একটা ছেলে সকাল থেকে মেয়েটাকে বিরক্ত করছে। মেয়েটা প্রথমে ভদ্রভাবে বুঝালেও ছেলেটা বুঝে না, তাই মেয়ে রেগে উত্তম মধ্যম দিচ্ছে। যাই ভাইয়া, আমার একটু তাড়া আছে আজ। আচ্ছা। মিহান ভিড়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, এটা আবার মীরা নয় তো? মিহান আর না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে ভিড়ের দিকে যায়। ভিড় ঠেলে সামনে গিয়ে চোখ বড় বড় করে তাকায় মিহান। মীরার মার খেয়ে ছেলেটা মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে আর মীরা ছেলেটাকে একের পর লাথি মেরে যাচ্ছে। মিহান দৌড়ে গিয়ে মীরাকে জড়িয়ে ধরে বলে, মীরা জান পাখি আমার, কি করছো? মরে যাবে তো, এমন করছো কেন? মীরা মিহানের পিঠে কিল ঘুষি দিতে দিতে রেগে বলে, ভিতুরাম ছাড় আমাকে, ওর কত বড় সাহস আমি দেখতে চাই। সকালে প্রপোজ করেছে কিছু বলিনি, কিন্তু এখন আবার ভিতুরাম ছাড় তুই আমাকে। মিহান মীরাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে,
তুমি শান্ত হও জান পাখি, আমি দেখছি। তুমি শান্ত হও। মিহানের কথায় মীরা কিছুটা শান্ত হয়। চোখ বন্ধ করে মিহানের বুকের সাথে লেপ্টে থাকে। মীরা মিহানের বুকের সাথে লেপ্টে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মিহান মীরাকে নিজের থেকে ছাড়িয়ে মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, শান্ত হও। পানি খাবে? মীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বললে, মিহান কিছু করে উঠার আগেই প্রিয়া ওর ব্যাগ থেকে পানির বোতল বের করে মীরার হাতে দেয়। মীরা পানি খেয়ে নিজেকে শান্ত করে আশেপাশে তাকায়। ওদের ঘিরে একটা বর্ষর ভিড় হয়ে আছে। রিসাবের দলের ছেলেরা রিসাবকে ধরে দাঁড় করিয়ে হাত পা চেক করছে। রিসাবকে ধরে রাখা ছেলেটা রেগে ফুঁসতে ফুঁসতে বলে, রিসাবের যদি কিছু হয় না তাহলে তোমার কি হাল করব তুমি ভাবতেও পারছো না। ইউ। মীরা বলার আগে মিহান হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিজের মুখের রুমালটা খুলে ফেলে। সবাই ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকে মিহানের দিকে। কেউ কেউ মিহানকে দেখে 2 পা পিছিয়ে গেছে। মিহান পকেটে হাত ঢুকিয়ে অ্যাটিটিউড নিয়ে রিসাবদের সামনে দাঁড়িয়ে বলে, তোমাদের না আগে একবার সাবধান করা হয়েছিল মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে? রিসাবরা সবাই কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে মিহানের কথায়। ওরা কিছু না বললে মিহান ধমকের সুরে বলে, কি হলো কথা বলছো না কেন? রিসাব ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে, আমি কাউকে উত্ত্যক্ত করিনি। আমি মীরাকে ভালোবাসি। সত্যি বলছি আমি মীরাকে ভালোবাসি। মিহান চোখ লাল করে রিসাবের দিকে তাকায়। আবার কিছু ভেবে মুচকি হেসে দিয়ে মীরার কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরে বলে, লিসেন এভরিওয়ান, মীরা ইজ মাই লাইফ পার্টনার। আমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। আমার ভালোবাসা, আমার মীরা জানপাখির দিকে যে চোখ তুলে তাকাবে তার কি অবস্থা করব তা নিশ্চয়ই বলে দিতে হবে না? মিহান একটু বলে থেকে রিসাবদের দিকে তাকিয়ে আবার বলে, জানো তো আমি কে? মিহান চৌধুরী আমি। অন্য সব মেয়েদের বিরক্ত করলে আমি কি করি তা তো কম বেশি সবাই জানো। আর আমার ভালোবাসার মানুষটাকে কেউ যদি কিছু বলে তাহলে আমি তার কি হলো করব তা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না। মীরা মিহানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মিহান ওদের এভাবে থ্রেট দিচ্ছে কেন মীরা বুঝতে পারছে না। আর ওরাই বা ওর কথা শুনছে কেন? ওদের চেহারা বলে দিচ্ছি ওরা খুব ভয় পেয়ে আছে। মিহান মীরার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি হলো? মীরা ভাবনা থেকে বেরিয়ে এসে বলে, না কিছু না। আমার ভালো লাগছে না, চল বাড়ি যাই ভিতুরাম। মিহান মীরার মাথায় হাত দিয়ে বলে, শরীর খারাপ লাগছে তোমার? আরে না তেমন কিছু না, এমনি ভালো লাগছে না। ঠিক আছে চলো বাড়িতে যাই। এই যে আমার শালা শালিকারা তোমার কি যাবে আমাদের সাথে? প্রেম খুব দ্রুত উত্তর দেয়, হ্যাঁ ভাইয়া আমরাও যাব। চলো তাহলে। মিহান মীরার হাত ধরে ধীর পায়ে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। অনেকে ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। প্রেমরাও মীরাদের পিছন পিছন বেরিয়ে যায় ভার্সিটি থেকে। মীরা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে, সাথে প্রিয়া, নীলা আর নিঝুম আছে। প্রেম অফিসের কাজে আটকে গেছে তাই ওদের সাথে আসতে পারেনি। মিনিট 2 আগে মীরার পাপা মাম্মা চলে গেছে ভিতরের দিকে, আর কিছু পর ওদের ফ্লাইট ছেড়ে দিবে। মীরা ছোট নিঃশ্বাস ফেলে ওদের দিকে তাকিয়ে বলে, চল বাড়ি যাই এখন। নীলা মীরার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ চল বাড়ি চল। সন্ধ্যা হয়ে এলো বলে। নিঝুম ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখনো 1 ঘন্টার পর সন্ধ্যা হবে। মীরা ওদের থামিয়ে বলে, গাড়িতে বসে যত খুশি কথা বলিস চল এখন।
সবাই গাড়িতে উঠে বসলে নিঝুম মীরার পাশে বসে। মীরা ড্রাইভিং সিটে, প্রিয়া আর নীলা পিছনে সিটে। মীরা গাড়ি চালানো শুরু করলে নিঝুম বলে, আপু এফএম ছাড়ি বসে থাকতে ভালো লাগছে না। মীরা নিঝুমের দিকে না তাকিয়ে বলে, তোরা এই এফএম এ কি পেয়েছিস আল্লাহই জানে। আচ্ছা ছাড়, আমিও শুনি রোমান্টিক রোমান্টিক কথা। মীরা মুখের এক্সপ্রেশন দেখে প্রিয়া আর নীলা খিটখিটিয়ে হেসে দেয়। নিঝুম ওদের দিকে না তাকিয়ে এফএম ছেড়ে শুনতে শুরু করে। কোনো মিষ্টি মেয়ের কণ্ঠস্বর শুনে সবাই চুপ করে শুনতে শুরু করে। যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো আকাশে তারা আছে যত। আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়। আমি তোমাকে চাই তোমার মতো করে নয় আমার মতো করে, আমি তোমাকে চাই ক্ষণিকের জন্য নয় চিরদিনের জন্য। মীরা নিঝুমের দিকে তাকিয়ে বলে, মেয়েটার নাম জানিস? কেন আপু? খুব মিষ্টি কণ্ঠটা, তাই জানতে চাইছিলাম। হঠাৎ নীলা উত্তেজিত হয়ে বলে। মীরা সামনে তাকা। মীরা তাড়াতাড়ি করে সামনে তাকিয়ে দেখে একটা বাচ্চা ওদের গাড়ির দিকে ছুটে আসছে। তার পিছন পিছন আরও দুজন মহিলা ছুটে আসছে। মীরা আর কিছু না ভেবে দ্রুত ব্রেক কষে। মিহান সন্ধ্যার পর ঘুম থেকে উঠে নিচে আসে। অনু পাশের সোফায় বসে দুষ্টুমিতে মেতে উঠে দুজনে। মিহানের মমো ওদের কফি দিয়ে যাওয়ার সময় ওদের বকে যায় দুষ্টুমি করার জন্য। কিন্তু কে শুনে কার কথা? দুজনে আবার মেতে উঠে। কফি খেতে খেতে দুজনে দুজনকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে। মিহান কফি শেষ করে উঠতে গেলে ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে প্রিয়া ফোন করছে। মিহান ফোন রিসিভ করে বলে, হ্যাঁ প্রিয়া বলো। জিজু আপনি একটু এয়ারপোর্টের পাশের হসপিটালে আসতে পারবেন? মিহান উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে। মীরা কিছু হয়েছে? মীরা ঠিক আছে তো? কারো কিছু হয়নি তো? জিজু ফোনে এত কিছু বলার সময় নেই, আপনি আগে আসুন। এই বলে প্রিয়া দ্রুত ফোন কেটে দেয়। মিহান বড় বড় পা ফেলে বেরিয়ে যাবার সময় পিছন থেকে অনু জিজ্ঞাসা করে, কি রে এখন আবার কোথায় যাচ্ছিস? কে ফোন করেছিল? মিহান কোনো কিছুর উত্তর না দিয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছে। অনু মিহানের যাওয়ার দিকে তাকিয়ে একা একা বলে, এর আবার কি হলো? মিহান হসপিটালের সামনে দাঁড়িয়ে প্রিয়াকে ফোন করে। প্রিয়া ফোন রিসিভ করলে মিহান আশেপাশে চোখ বুলাতে বুলাতে বলে, আমি হসপিটালের সামনে। কোথায় তোমরা? প্রিয়া নিঃশ্বাস নিয়ে ছোট করে বলে, সেকেন্ড ফ্লোর 102 নাম্বার রুমে। মিহান ফোন রেখে পা বাড়ায় হসপিটালের দিকে। খুঁজে খুঁজে মিহান 102 নাম্বার রুমে হাজির হয়। ভালো করে রুমে চোখ বুলিও মিহান। মীরা বেডে আধশোয়া অবস্থায় চোখ বন্ধ করে আছে আর বুকের সাথে একটা বাচ্চাকে জড়িয়ে ধরে আছে। কপালে ছোট ব্যান্ডেজ করা। মিহানের বুক মোচড় দিয়ে উঠে মীরার এই অবস্থা দেখে। পাশের সোফায় দুজন মহিলা বসে আছে, নীলা, নিঝুম আর প্রিয়া বেডের এক কোণে বসে আছে। মিহানকে দেখে প্রিয়া আর নীলা এগিয়ে আসে। মিহান ওদের পাশ কাটিয়ে মীরার পাশে গিয়ে দাঁড়ায়। মিহান মীরার ব্যান্ডেজের জায়গায় ঠোঁট ছোঁয়ায়। মীরা পিটপিট করে মিহানের দিকে তাকায়। মিহান ব্যতিব্যস্ত হয়ে মীরার হাত পা চেক করছে আর কোথায় ব্যথা পেয়েছে কিনা। মীরা ছোট ছোট চোখে মিহানের দিকে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। মিহান চোখ মুখ শক্ত করে জিজ্ঞাসা করে, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? মীরা কিছু না বলে মিহানের দিকে তাকিয়ে আছে।
মিহানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত সে। মিহান ধমক দিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? কিভাবে অ্যাক্সিডেন্ট করেছ? মীরা হালকা কেঁপে ওঠে মিহানের ধমকে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে সবাই ওদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা বুকে ঘুমিয়ে থাকা বাচ্চাটাকে ভালোভাবে জড়িয়ে ধরে বলতে শুরু করে, এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিলাম তখন। মীরাকে বলতে না দিয়ে মিহান ভ্রু কুঁচকে বলে, এক মিনিট এয়ারপোর্টে গেছিলে কেন? মীরা বিরক্ত হয়ে বলে, আমাকে কথা সম্পূর্ণ বলতে দিবি নাকি? আচ্ছা বলো। মীরা জোরে শ্বাস নিয়ে বলে, পাপার এমার্জেন্সি কাজ পড়ে যাওয়া, আজ বিকালে মাম্মা আর পাপা লন্ডন চলে গেছে। তাদের পৌঁছে দিতে এয়ারপোর্টে গেছিলাম। বাড়ি ফেরার সময় আমি গাড়ি ড্রাইভ করছিলাম, হঠাৎ করে এই বাচ্চাটা গাড়ির সামনে চলে আসে। ওকে বাঁচাতে গাড়ি দ্রুত ব্রেক করি, তাই সামান্য কপালটা কেটে গেছে। মীরা থামলে মিহান একবার বাচ্চাটার দিকে তাকায়, পড়ে মীরার দিকে তাকিয়ে বলে, তারপর কি হলো? মাঝে নীলা মিহানের দিকে এগিয়েছে বলে, ভাইয়া এর পরের ঘটনা আমি বলছি। মিহান নীলার দিকে তাকালেন। নীলা বলতে শুরু করে। মীরা নিজের দিকে খেয়াল না করে দ্রুত গাড়ি থেকে নেমে বাচ্চাটার কোথায় লেগেছে কিনা তা দেখতে থাকে। বাচ্চাটা কিছু না বুঝে মীরাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এর মধ্যে মহিলা দুইজন দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসে। মীরা বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মহিলাদের দিকে তাকিয়ে বলে, এইভাবে বাচ্চাটা দৌড়ে আসছিল কেন? আর আপনারাই বা কেন ওর পিছু দৌড়ে দৌড়ে আসছিলেন? মহিলা দুইজনের মধ্যে একজন জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, মা, আমরা সামনে যে এতিমখানাটা আছে না, আমরা সেখানে চাকরি করি, আর বাচ্চাটাও সেখানকার। নীলা শান্ত গলায় বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, তাহলে ও এতিমখানা ছেড়ে এখানে আসলো কিভাবে? অন্য মহিলা আহত কণ্ঠে বলে, বাবুর মা বাবা কে বা কারা আমরা কেউ জানি না। হাসপাতাল থেকে ওকে আমাদের এতিমখানায় রেখেছে, যায় 3 বছরের বেশি হতে চলল। বাবু যখন একটু একটু কথা বলতে শুরু করে তখন থেকেই ও মা পাগল। ছেলেরা মা পাগল হয় তা সবাই জানে, কিন্তু সেই তুলনায় বাবু একটু বেশি পাগলামি করে ওর মায়ের জন্য। সব কথায় মা মা ছাড়া কিছু বুঝে না। এইটুকু বয়সে কতবার এতিমখানা থেকে বেরিয়ে যেতে চাইছে ওর মাকে খুঁজতে, কিন্তু আজ দারোয়ানের চোখে বালু দিয়ে এতিমখানা থেকে বেরিয়ে এসেছে। দারোয়ানের চিৎকার শুনে আমরা এতিমখানা থেকে বেরিয়ে এসে দেখি বাবু এতিমখানা থেকে বেরিয়ে দৌড়ে যাচ্ছে। তারপর আমি আর মিনা ওর পিছন পিছন দৌড়ে এতদূর এসেছি। মীরা সব শুনে বাচ্চাটাকে নিজের থেকে ছাড়িয়ে ভালোভাবে দেখতে থাকে। দুধে আলতা গায়ের রং, চুলগুলো বিদেশিদের মতো, চোখ দেখে মনে হলো লেন্স লাগানো। মীরা বাচ্চাটাকে দেখে কেমন বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। এইটুকু বাচ্চা কি নামা ছাড়া থাকে ভাবতেই মীরার কেমন লাগছে। মীরা বাচ্চাটার কপালে চুমু দিয়ে আবার জড়িয়ে ধরে। নিঝুম বলে, আপু, তোমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, চলো হসপিটালে যাবে। পাশেই একটা হসপিটাল আছে। প্রিয়াও নিঝুমের কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ মীরা, চল, না হলে ইনফেকশন হয়ে যাবে। মীরা বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে বলে, আমার কিছু হয়নি, তোরা চিন্তা করিস না, আমি ঠিক আছি। নীলা রাগ দেখিয়ে মীরাকে বলে, মীরা, জেদ করিস না, চল। মামা মামি জানতে পারলে চিন্তা করবে, চল। মীরা আর কিছু না বলে বাচ্চাটাকে কোলে নিয়ে ওদের সাথে হসপিটালে দিকে রওনা দেয়। মিহান সব শুনে একবার বাচ্চাটাকে দেখে। মিহান চিন্তা করে, কি সুন্দর ছেলেটা, অথচ আমায় বাবা মা হয়তো থেকেও নেই।
মিহানও ওর মমকে খুব ভালোবাসে। ছোটবেলায় মিহান ওর মমকে ছাড়া কিছু বুঝত না। তাহলে এটুকু বাচ্চারা কি দোষ দিবে মিহান? এই ভেবে মিহান দীর্ঘশ্বাস ফেলে একটু ঝুঁকে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দেয়। পাশের সোফায় বসে থাকা মহিলাদের মধ্যে বেলি নামের মহিলা উঠে এসে ইতস্তত বোধ করে মিহানকে বলে, বাবা, আমাদের জন্য তোমরা অনেক কষ্ট করেছ। আর কষ্ট দেব না। এখন আমাদের যেতে হবে। রাত তো অনেক হল। এতিমখানায় ফিরতে হবে আমাদের। মা বাবুকে দেও আমাদের কাছে। ঘুমিয়ে আছে, এখনই নিয়ে যেতে হবে, না হলে আবার শুরু করবে কান্না। মীরা ওর বুকে ঘুমিয়ে থাকা বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে ধরে মিহানের দিকে তাকিয়ে বলে, ভিতুরাম। হুম, বলো। আই ওয়ান্ট টু অ্যাডপ্ট হিম। এ কথা শুনে রুমে উপস্থিত সবাই মীরার দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। হতবাক হওয়ারই কথা। এইটুকু মেয়ে, সে কি না আবার বাচ্চা দত্তক নেবে? মীরা সবাইকে এক নজর দেখে আবার বলতে শুরু করে, তুই পারবি ব্যবস্থা করতে? না, আমি ডেনি ভাইয়াকে বলবো। ওদের কথার মাঝে নীলা বলে, মীরা, মামা মামি? মাম্মা পাপা কখনো আমার কাজে বাধা দেয়নি আর দেবেও না। তাছাড়া আমি যতদূর জানি এবং চিনি, মাম্মা পাপা কখনো এই কাজে আপত্তি করবে না। মিহান একদৃষ্টিতে মীরার চোখের দিকে তাকিয়ে আছে। না, ও ভুল মানুষকে ভালোবাসেনি। ঠিক মানুষকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে। অন্যের জন্য মন কাঁদে। অন্যের কষ্টে নিজেও কষ্ট পায়। যতই গুন্ডামি করুক না কেন, ওর মনটা এখনো বাচ্চাদের মতো। এসব ভেবে মিহানের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। মিহান পকেটে হাত ঢুকিয়ে বলে, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলব। মিহান পিছন ফিরে মহিলাদের দিকে তাকিয়ে দেখে তাদের চোখে পানি। মিহান না বুঝে তাদের জিজ্ঞাসা করে, কি হলো আন্টি? আপনারা কান্না করছেন কেন? বেলি আন্টি কাপা কাপা গলায় বলে, না বাবা, খুশিতে চোখ দিয়ে পানি পড়ছে। এবার বোধ হয় সত্যিই ছেলেটা মা পাবে। মীরা বেলি আন্টির দিকে তাকিয়ে বলে, আন্টি, আজ আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। মিনা আন্টি চিন্তিত স্বরে বলে, কিন্তু? মিহান বলে, চিন্তা করবেন না আন্টি। আমি আমাদের বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি যোগাযোগ করার জন্য। যদি কোনো সমস্যা হয় তা আমি দেখে নেব। আপনারা চিন্তা করবেন না। ও ভালো থাকবে মীরার কাছে। কাল সকালে আমি আসব এতিমখানায়। এখন আসুন, আপনাদের দেওয়ার ব্যবস্থা করা দিচ্ছি। বেলি আন্টি আর মিনা আন্টি কিছুক্ষণ মীরার সাথে কথা বলে চলে যায়। মিহান ওদের যাওয়ার জন্য গাড়ি ঠিক করে দেয়। চৌধুরী বাড়ির ডিনার টেবিলে বসে তিনজনে ডিনার করছে মিহান ছাড়া। মিহান ফোন করে বলে দিয়েছে ওর ফিরতে দেরি হবে। ওর জন্য কেউ যেন অপেক্ষা না করে। মিহানের পাপা মিহানের মোমের দিকে তাকিয়ে বলে, আজ নিলয় ভাই লন্ডন চলে গেছে জানো কিছু? মিহানের মম অবাক হয়ে বলে, সে কি? আমি তো কিছু জানি না। তুমি কিভাবে জানলে? মিহানের পাপা মুখে থাকা খাবার শেষ করে বলে, কাল দুপুরের দিকে নিলয় ভাই ফোন করে বলেছিল তাদের লন্ডনে অফিসে কি নিয়ে যেন ঝামেলা হয়েছে। তাই নিলয় ভাই আর ভাবি আজ বিকেলের ফ্লাইটে চলে গেছে লন্ডন। মিহানের মম চিন্তিত হয়ে বলে, ওহ, তা নিলয় ভাইয়ারা কবে দেশে ফিরবে তা কিছু বলেছে? না, সেসব কিছু বলেনি। শুধু বলেছে খুব তাড়াতাড়ি দেশে ফিরবে। অনু এতক্ষণ ওদের কথা শুনছিল, ওদের কথার মাঝে বলে, ভাবি তাহলে একা একা থাকছে? মিহানের মম বলে,
ধুর বোকা। ওর ফুপা, ফুপি, দাদা, দাদি আর কাজিনরা আছে না? তাহলে একা একা থাকবে কেন? মমির কথা শুনে অনু মুখ গোমরা করে ফেলে। অনুর মুখের এক্সপ্রেশন দেখে ওর হালকা হেসে মিহানের মোমের দিকে তাকিয়ে বলে, শোনো, যে কথা বলতে যাচ্ছিলাম। রায়হান ফোন করেছিল। তনু নাকি তোমাকে ফোন করেছিল, তোমাকে ফোনে পাইনি, তার জন্য রায়হান আমাকে ফোন করেছে। তোমাকে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি। ফোনটায় ইদানিং খুব সমস্যা দেখা দিয়েছে। কেউ ফোন করলে ফোন বন্ধ বলে। মিহানও আমাকে বলেছে এ কথা 2 দিন। এর মধ্যে আর বের হয়নি, তাই আর নতুন ফোন কেনা হয়নি। যাই হোক, ছাড়ো ওসব কথা। কি জন্য ফোন দিয়েছিল সেটা বলো। কেন আবার? তনুর দাদা শ্বশুর শাশুড়ির মৃত্যু বার্ষিকীতে প্রতিবছর যে মিলাদের আয়োজন করা হয় তার জন্য ফোন করেছিল। অনু উত্তেজিত হয় বলে, পাপা আমরা যাব? হ্যাঁ, যাব আমরা। প্রতি বছরই তো যাই। তাহলে বছরে যাবে না কেন? তাছাড়া আমরা না গেলে তনুর শ্বশুর শাশুড়ি মানে আঙ্কেল আন্টি খুব কষ্ট পাবে। তারা 2 জন আমাকে তোমার মমকে ভীষণ ভালোবাসেন। মিহানের মম বলে, কবে মিলাদ? আর কখন যাব আমরা? আজকে তো রবিবার। তারিখ অনুযায়ী বুধবার দিন মিলাদ। দেখি কাল বিকালে দিকে রওনা দিতে পারি কি না। আমাদেরকে আঙ্কেল আন্টি একটু তাড়াতাড়ি যেতে বলেছে। অনেকদিন নাকি জমিয়ে আড্ডা দেয় না। তাই কিছুদিন মন খুলে কথা বলবো সবার সাথে। মিহানের হবু বউকে দেখতে চেয়েছেন তারা। অনু ঠোঁটের কোনো হাসি এনে বলে, ভাবির যাবে আমাদের সাথে? মিহানের পাপা খাওয়া শেষ করে টেবিল থেকে উঠেন, অনুর মাথায় হাত দিয়ে বলে, শুধু তোমায় ভাবিই নয়, সাথে নীলা আর নিঝুমও যাবে। অনু খুশিতে জোরে চিৎকার দিয়ে উঠে, ইয়ে। মিহানের মম অনুকে ধমক দিয়ে বলে, এই আস্তে এত চিৎকার করছিস কেন? অনু মুখ গোমরা করে ওর পাপার দিকে তাকায়। ওর পাপা ওর দিকে তাকিয়ে হেসে দিল। অনুর সাথে সাথে হেসে দেয়। মিহানের মম ওর পাপার দিকে তাকিয়ে আবারও বলে, শোনো, মীরার 2 জন বন্ধু এসেছে লন্ডন থেকে, ওদেরও তো বলতে হয় নাকি? মিহানের পাপা উপরে যেতে যেতে বলে, তোমার যা ভালো মনে হয় করো। আমি যাই ঘুমোতে। মিহানের মম মিহানের পাপার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, সব দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিয়ে চললেন উনি ঘুমোতে। সকাল 8টার বেশি বাজে। মীরা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ। মীরা বাচ্চাটার বিষয়ে ওর মাম্মা পাপার সাথে কথা বলে নিয়েছে। তারা ভীষণ খুশি মীরার এই সিদ্ধান্তে। কাল হসপিটালে যে বাচ্চাটা ঘুমিয়েছে আর এখনো ঘুম থেকে উঠোনি। বাড়ির সবাই বাচ্চাটাকে খুব ভালো লেগেছে। এইটুকু বাচ্চা ভালো না লেগে উপায় আছে? মীরা বাচ্চাটার মাথার কাছে বসে মুখে হাত বুলিয়ে দিচ্ছে। নীলা বাচ্চাটার পায়ের দিকে দিয়ে বসা। নীলা কৌশলী হয়ে মীরাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মীরা, ওর নাম কি দিবি ঠিক করলি? শুনলাম এতিমখানার সবাই ওকে বাবু বলে ডাকত। ঠিক বলেছ। কি নাম দেওয়া যায় ওর? তুই ভাব, তুই ওর মা। ভিতুরাম আসুক, তারপর ঠিক করব কি নাম দেওয়া যায়। ওদের কথা শুনে বাচ্চাটা ঘুম থেকে উঠে যায়। আস্তে আস্তে চোখ খুলে চারদিকে তাকায়। মীরাকে দেখে মুখ ভরা হাসি ফুটে ওঠে। মীরাও ওকে দেখে মিষ্টি করে হাসে। আবার বাচ্চাটার কিছু মনে পড়ে গেলে মন খারাপ করে মীরার দিকে তাকিয়ে বলে, থরি অনতি। মীরা বাচ্চাদের গালে চুমু খেয়ে বলে, সরি কেন বাবা? বাচ্চাটা মীরার কপালের দিকে তাকিয়ে বলে,
তাল আমাল দন্য তোমাল ব্যথু নেগেছে। এতে তোমার কোনো দোষ নেই বাবা, তাই সরি বলতে হবে না। বাচ্চাটা হেসে বলে। আতথা অনতি। মীরা ওকে শোয়া থেকে কোলে নিয়ে বলে, আমি তোমার আন্টি না বাবা। তাইলে তে তুমি? মীরা ওর চুলগুলো ঠিক করতে করতে বলে, আমি তোমার মাম্মা। বাচ্চাটা মাম্মা শব্দটা শোনার পর অনেকক্ষণ মীরার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে মীরাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করে দেয়। মীরা ব্যতিব্যস্ত হয়ে পড়ে ওর এমন কান্না দেখে। বাবা কি হয়েছে, কাঁদছ কেন? বাচ্চাটা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, মাম্মা, তুমি আমাল মাম্মা? মীরা মিষ্টি হেসে মাথা নেড়ে হ্যাঁ বলে। বলতে দেরি, কিন্তু বাচ্চাটা মীরাকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দেরি নেই, কিন্তু ফুটানোর জন্য ঠিকমতো দিতে পারছে না। এর মধ্যে মিহান রুমে এসে এই দৃশ্য দেখে। পাশে নীলা হাসি মুখে এই সবকিছু ভিডিও করছে। মিহান রুমে ঢুকতে ঢুকতে বলে, বাহ বাহ, মা ছেলের কত ভালোবাসা, আর কারো কথা তো মনেই নেই তাদের। মীরা মিহানের কথা শুনে ভেঙচি কেটে। মীরা বাচ্চাটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়েছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। বাচ্চাটা মীরার গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে, মাম্মা তুমি এতদিন তোতায় থিলে? দানো তোমাল দন্য আমাল কত কতত হয়েথে? মীরা বাচ্চাটার হাতের উপর হাত রেখে বলে, সরি বাবা, আর কখনো তোমাকে কষ্ট দেবে না, খুব ভালোবাসব। আর মাম্মার সাথে রাগ করে থেকো না। না মাম্মা, আমি তোমাল থাথে নাগ করিনি, তুমি তো আমাল মাম্মা, তোমাল থাথে নাগ কততে পালি। ওদের কথার মাঝে মিহান বলে, হয়েছে মা ছেলের কথা, এবার আমার দিকেও একটু নজর দিন আপনারা। বাচ্চাটা মীরার দিকে তাকিয়ে বলে, মাম্মা এটাতে? মীরা কিছু বলার আগে মিহান বলে, আমি তোমার পাপা। বাচ্চাটা মিহানের কথা বিশ্বাস না করে মীরার দিকে তাকায়। মীরা হাসি মুখে মাথা নেড়ে হ্যাঁ বলে। বাচ্চাটা মিহানের দিকে তাকায়। মিহান হাত বাড়িয়ে বলে, আমার কোলে আসবে না? বাচ্চাটা আস্তে আস্তে বিছানার উপর দিয়ে হেঁটে মিহানের সামনে যায়। সামনে দাঁড়িয়ে আস্তে করে বলে, পাপা। মিহান ঝড়ের গতিতে বাচ্চাটাকে জড়িয়ে ধরে। কাল রাতে মিহান চৌধুরী বাড়ি ফিরে বাচ্চাটার কথা সবাইকে বলেছে। অনু তো সকাল থেকেই সারা বাড়ি নেচে বেড়াচ্ছে কখন আসবে বাচ্চাটার কাছে। মিহানের মমো আর অনু অনেকগুলো খেলনা কিনে আসে খান বাড়িতে। মিহান সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। দত্তকের ব্যাপারটা নিয়ে মিহান দৌড়াদৌড়ি করছে। প্রেম প্রিয়ার থেকে সবকিছু শুনে বাচ্চাটাকে দেখতে এসেছে। সবাই বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছে। অনু তো কোল থেকে নামাতে চাচ্ছে না। সবার কাছে নজর কেড়েছে বাচ্চাদের চোখ জোড়া। মনে হয় যেন বড়দের মতো চোখের লেন্স পড়ে আছে। বাচ্চাটার কি নাম রাখা যায় এখনো কেউ কিছু ঠিক করতে পারেনি। হঠাৎ করে মীরার দাদি বলে ওঠে, আচ্ছা ওর নাম মীরান না রাখলে কেমন হয়? নীলা লাফিয়ে উঠে বলে, নানু তুমি তো ফাটিয়ে দিয়েছ। নীলার কথা শুনে সবাই নীলার দিকে কৌতূহলী হয়ে তাকায়। নীলা নিজের মাথা চুলকাতে চুলকাতে বলে, তোমরা সবাই ভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? নিঝুম কটাক্ষ করে বলে, না তোর দিকে তাকাবে না তো কার দিকে তাকাবে? মিস বাংলাদেশের দিকে। অনু নিঝুমের কথা কানে না দিয়ে নীলার দিকে তাকিয়ে বলে, আপু তুমি কি বলবে বলো, ওর কথা শোনার দরকার নেই। অনুর কথা শুনে নীলা খুশিতে গদগদ হয়ে বলে, নানু যে নামটা বলেছিল মীরান তাই তো?
এই নামটা আমরা রাখতে পারি। মিহান আর মীরা থেকে মীরা থেকে রা, আর মিহানের থেকে ন। এতে দুজনের নামের সাথে মিল রেখে নাম রাখা হয়। মীরা অস্পষ্ট স্বরে বলে, মিরান। মিহানের মম সব শুনে হেসে দিয়ে বলে, এক কথায় মিরান চৌধুরী। প্রিয়া মীরার দিকে তাকিয়ে বলে, কি রে, তোর ছেলের নাম তোর পছন্দ হয়েছে? মীরা অনুর কোলে বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, পছন্দ হবে না কেন? খুব পছন্দ হয়েছে। অনু মিরানের গালে শব্দ করে চুমু দিয়ে বলে, আমার মিরান বাবা। অনুর কথা শুনে সবাই হেসে দেয়। অনু ওদের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, দেখলি মিরান বাবা, ওরা আমাদের কথা শুনে হাসছে। ওদের সাথে আর কথা নাই। অনেকক্ষণ হাসি ঠাট্টা করার মাঝে অনু ওর মোমের দিকে তাকিয়ে বলে, মম, তুমি ভাবিকে বলছো কথাটা? মীরা মিহানের মোমের দিকে তাকিয়ে বলে, কি কথা আন্টি? মিহানের মম মীরাকে রাগ দেখিয়ে বলে, কে আন্টি? কার আন্টি? এখানে কারো আন্টি নেই। আমি মিহানের মম, মানে তোরও মম। আমাকে মম বলে ডাকবি, না হলে কথা বলবো না তোর সাথে আমি। মিহানের মোমের কথা শুনে মীরা হাসি মুখে বলে, আচ্ছা বলো মম, তুমি কি বলবে? মীরার কথায় উপস্থিত সবার মুখে হাসি ফুটে ওঠে। মিহানের মম ঠোঁটের কোনো হাসি টেনে বলে, এই তো আমার মেয়ের মতো কথা। যাই হোক শোন, আমার বড় ননদ মানে মিহানের বড় ফুপি, তার দাদা শ্বশুর আর দাদি শাশুড়ির মৃত্যু বার্ষিকীতে প্রতিবছর মিলাদের আয়োজন করা হয়। এ বছরও হবে। আমরা প্রতিবছরই যাই, এ বছরও যাব। আমি আর মিহানের পাপা চাই তোরাও যাবি আমাদের সাথে। প্রেম, প্রিয়া, নীলা আর নিঝুম যাবে আমাদের সাথে। মিহানের পাপা তোর পাপার সাথে কথা বলে নিবে। মীরা ইতস্ত বোধ করে বলে, কিন্তু মম, আমি বা প্রেম প্রিয়া কখনো এমন অনুষ্ঠানে যায়নি। অনু বলে, ভাবি আমি তোমাকে সব বুঝিয়ে দেব, চলো না? মীরার ফুপি বলে, ঘুরে আয় তোরা, ভালো লাগবে তোদের। মীরা সবার কথা শুনে বলে, আচ্ছা যাব আমরা। কবে যাব আমরা মম? কাল সকালে রওনা দেব কুমিল্লার উদ্দেশ্যে। প্রেম কপাল ভাঁজ করে বলে, সেটা আবার কোথায়? আর কতক্ষণ সময় লাগবে যেতে? অনু মিরানকে মীরার কোলে দিয়ে বলে, ঢাকা থেকে কুমিল্লা যেতে ৬-৭ ঘন্টা মতো সময় লাগবে। প্রেম শুকনো ঢোক গিলে বলে, এত সময় লাগবে? অনু ঠোঁট চেপে হেসে বলে, হ্যাঁ ভাইয়া। প্রেমের অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসতে শুরু করে। মিহানের দাদার 4 ছেলে মেয়ে, 2 ছেলে আর 2 মেয়ে। বড় মিহানের পাপা মানে আকাশ চৌধুরী। তারপর বড় ফুপি তনু চৌধুরী, তার স্বামী রায়হান মির্জা, বড় ছেলে তানভীর মির্জা, ছোট ছেলে রাফি মির্জা, তানভীরের স্ত্রী রিয়া মির্জা এবং রাফির স্ত্রী নূর মির্জা। চাচা আমান চৌধুরী, স্ত্রী আয়েশা চৌধুরী, মেয়ে মিথি চৌধুরী, ছেলে আশিক চৌধুরী। ছোট ফুপি কথা চৌধুরী, স্বামী তামিম খান, মেয়ে ইরা খান, ছেলে নিশান খান। সব কাজিনদের মধ্যে মিহান বড়। মিহানের পাপা ওর মমর বিয়ের পর ঢাকায় চলে আসে ব্যবসার জন্য। মিহানের দাদা দাদি আর চাচা ময়মনসিংহে থাকে। পরিবারের কোনো অনুষ্ঠান আর 2 ঈদে ছাড়া তেমন কারো সাথে দেখা হয় না। ঈদে ফুপিরা মিলে মিহানের দাদার বাড়ি ময়মনসিংহে যায়। তখন সবাই মিলে অনেক মজা করে। সকাল 8:30টার বেশি বাজে। মিহান, অনু, প্রেম আর প্রিয়া খান বাড়ির হলো রুমে বসে ব্রেকফাস্ট করছে। মিহানের মম আর পাপা 1 ঘন্টা আগে রওনা দিয়েছে কুমিল্লার উদ্দেশ্যে। মীরারা রেডি হয়ে নিচে এলে ওরা সবাইকে বলে বেরিয়ে যায়। মিহান গাড়ি ড্রাইভ করছে, পাশে মীরা আর মীরার কোলে মিরান ঘুমিয়ে আছে।
মাঝের সিটে নীলা, অনু আর নিঝুম বসা আর পিছনের সিটে প্রেম আর প্রিয়া বসা। বেশ কিছু ড্রাইভ করার পর মিহান অনুকে বলে, গাড়ির ভিতরে এমন চুপচাপ ভালো লাগছে না অনু, একটা গান শুরু করত। না ভাইয়া, মিরান ঘুমাচ্ছে এখন না। কে বলছে আমার মিরান বাবা ঘুমাচ্ছে? আমার মিরান বাবা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে, তাই না মিরান বাবা? মিরান মীরার কোলে বসে এক গাল হেসে বলে, অহোহো পাপা। নে অনু, শুরু কর গান। অনু নীলা আর নিঝুমের দিকে তাকিয়ে বলে, নিঝুম আর নীলা আপু, তোমরাও আমার সাথে গাইবে? নীলা অনুর দিকে ফিরে বলে, আচ্ছা গাইব, প্রথমে তুমি শুরু করো। ঠিক আছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, ও যে আমায় ঘরের বাহির করে, পায় 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোনো চুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, ও কোনো বাকে কি ধন দেখাবে, কোনোখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবেই না কুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। রবীন্দ্রনাথ ঠাকুর। চলবে।